আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ন্যাটো সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করছে রাশিয়া। ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশের চেষ্টা, বাধার মুখে ফিরে গেল মার্কিন গোয়েন্দা বিমান। এরপর জানিয়ে দিব যুদ্ধের মধ্যেই বাকমুতে উড়ল রাশিয়ার পতাকা। এরপর জানিয়ে দিব ইয়েমেন যুদ্ধের স্থায়ী অবসানের আহ্বান জানালেন জাতিসংঘ প্রতিনিধি। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, মৃত্যুদণ্ডের আইন বাতিলের পথে মালয়েশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ন্যাটো সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করছে রাশিয়া। রাশিয়া তার পরমাণু অস্ত্রগুলোকে বেলারুশ সীমান্তে ন্যাটোর নাকের ডগায় স্থাপন করতে যাচ্ছে। বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিসলাভ রোববার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে। তিনি আরো জানান, এ কাজে পুরোপুরি প্রস্তুত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ও ন্যাটো সীমান্তবর্তী দেশ বেলারুশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই দুই প্রতিবেশী আনুষ্ঠানিকভাবে একটি ইউনিয়ন স্টেট এর অংশ এবং আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য বছরের পর বছর ধরে আলোচনা চলছে। এছাড়া গত বছর রাশিয়াকে ইউক্রেনে সৈন্য পাঠানোর জন্য বেলারুশিয়ান অঞ্চল ব্যবহার করার অনুমতি দেওয়ার পর এই প্রক্রিয়া আরো ত্বরান্বিত হয়েছে। বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিসলভ বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলো আমাদের ইউনিয়ন টেস্টের পশ্চিম সীমান্তে স্থানান্তরিত করা হবে এবং এগুলো এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরো বলেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আপত্তি সত্ত্বেও এটি করা হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুসারে অস্ত্র রাখার স্থাপনা এবং স্টোরেজ সুবিধা আগামী 1 জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে এবং তারপর এসব পরমাণু অস্ত্র বেলারুশের পশ্চিম সীমান্তে স্থানান্তরিত হবে। বেলারুশের উত্তরে লিথুয়ানিয়া ও লাটভিয়া এবং পশ্চিমে পোল্যান্ডের সঙ্গে সীমান্ত রয়েছে। পূর্ব দিকে সীমান্ত রয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র ও কিয়েভের অন্য মিত্ররা বলছে তারা বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র পাঠানোর সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে উদ্বেগজনক বলেও আখ্যা দিয়েছেন। অবশ্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো গত শুক্রবার বলেছেন, রাশিয়াকে প্রয়োজনে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনের অনুমতি দেবে বেলারুশ। অবশ্য ঠিক কবে নাগাদ অস্ত্রগুলো বেলারুশে স্থানান্তর করা হবে তা এখনো নিশ্চিত নয়। তবে এই ঘোষণা বাস্তবে রূপ নিলে 1990 এর দশকের মাঝামাঝি থেকে প্রথমবারের মতো দেশের বাইরে পারমাণবিক অস্ত্র স্থাপন করবে রাশিয়া। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেস্কো ইউরোপের দীর্ঘতম শাসক। গত 28 বছর ধরে তিনি বেলারুশের নেতৃত্ব দিচ্ছেন। বেলারুশিয়ান এই প্রেসিডেন্ট রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়ার উপর নির্ভরশীল এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থন তাকে 2020 সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভের পরও টিকে থাকতে সাহায্য করেছিল। ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশের চেষ্টা, বাধার মুখে ফিরে গেল মার্কিন গোয়েন্দা বিমান। ওমান সাগরের কাছে ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা বিমানকে সতর্ক করে ফিরে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী। নৌবাহিনীর গণযোগাযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের তাসনিম বার্তা সংস্থা রোববার এ খবর জানিয়েছে। এটি বলছে, সম্প্রতি মার্কিন নৌবাহিনীর EP-3 মডেলের একটি মডেল বিমান ওমান সাগরের নিকটবর্তী এলাকায় ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ সময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশ সীমা থেকে চলে যেতে বলে। বার্তা সংস্থাটি জানায়, হুঁশিয়ারি পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশ সীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়। মার্কিন সামরিক বিমান নির্মাণকারী কোম্পানি লকহিড মার্টিন 4টি টার্বোপ্রপ ইঞ্জিনের বিমান EP-3 নির্মাণ করেছে। বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়্যারহেড ব্যবস্থা, সিগন্যাল সংগ্রহ ও আড়ি পাতার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র মার্কিন ও জাপানি নৌবাহিনী এই বিমানটি ব্যবহার করে। ইরানের বিমান বাহিনী বহুবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে
ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার অনুমতি কাউকে দেওয়া হবে না। এই বাহিনী শত্রুদের বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের যে কোনো অশুভ তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও ঘোষণা দিয়ে রেখেছে। যুদ্ধের মধ্যেই বাকমুতে উড়ালো রাশিয়ার পতাকা। রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান বলেছেন তিনি ইউক্রেনের বাকমুতের সিটি হলে রাশিয়ার পতাকা উত্তোলন করেছেন। রবিবার রাতে টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন বাকমুত এখন আইনি অর্থে রাশিয়ার। প্রিগোজিন বলেছেন ইউক্রেনের বাহিনী এখনো পশ্চিমের জেলাগুলোতে কেন্দ্রীভূত রয়েছে। ইউক্রেন জোর দিয়ে বলছে তার সেনাবাহিনী এখনো বাকমুতকে ধরে রেখেছে। রবিবার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ কথা জানিয়েছেন। জেনারেল স্টাফ বলেন যদিও রাশিয়া শহরের উপর আক্রমণ বন্ধ করেনি, তবে ইউক্রেনীয় রক্ষকরা সাহসের সঙ্গে শহরটিকে ধরে রেখেছে। তারা শত্রুর অসংখ্য আক্রমণ প্রতিহত করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্টি ইয়ারমাক জনগণকে যারা এমন একটি বিজয় উদ্ভাবন করে যা বাস্তবে নেই তাদের প্রতি শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার অগ্নাগারের দাবিতে একটি মজার জাল বলেছেন। ভিডিওতে প্রিগোজিন বলেছেন রাশিয়ান সামরিক ব্লগার ভ্লাদলেন তারারিক্স প্রতি শ্রদ্ধা, যিনি রবিবার সেন্ট পিটারবার্গ ক্যাফেতে বিস্ফোরণে মারা গিয়েছেন, তবে বিবিসি ফুটেজটি যাচাই করতে পারেনি। ইনস্টিটিউট অব দ্য স্টাডি অব ওয়ার বিশ্লেষণে বলা হয়েছে রবিবার পর্যন্ত ইউক্রেন শহরের বেশিরভাগ অংশ দখল করে রেখেছে, যদিও রাশিয়ার সৈন্যরা দক্ষিণ এবং পূর্ব থেকে এটিকে আচ্ছন্ন করার চেষ্টা করেছিল। আইএসডব্লিউ এর মতে সিটি কাউন্সিল বিল্ডিংটি সেই শহরের একটি অংশে রয়েছে যা সম্প্রতি রাশিয়ার দাবি করা হয়েছে, কারণ এটি পূর্ব দিকে আসছে। ওয়াগনার গ্রুপের নিয়োগপ্রাপ্তদের মধ্যেই অনেকেই রাশিয়ার কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত আসামি, যাদেরকে দলটিতে সেনা সদস্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। রাশিয়ান সামরিক বাহিনীর নিয়মিত সৈন্যরাও বাকমুতে যুদ্ধ করছে, পাশাপাশি ওয়াগনার সৈন্যরাও। শহরটির নিয়ন্ত্রণের লড়াইয়ে হাজার হাজার রুশ এবং ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। ধারণা করা হচ্ছে রাশিয়ার ক্ষয়ক্ষতি ইউক্রেনের চেয়ে অনেক বেশি হয়েছে। বাকমুতের সামান্য কৌশলগত মূল্য রয়েছে, তবে ইউক্রেন এটিকে রাশিয়ার সামরিক সরঞ্জাম এবং জনশক্তির একটি গুরুত্বপূর্ণ ড্রোন হিসেবে দেখেছে। রুশ কমান্ডাররা আশা করে বাকমুতকে নিয়ে তাদের আরও আঞ্চলিক লাভের জন্য একটি ফ্রিংবোর্ড দিতে পারে। এদিকে ইউক্রেনীয় বাহিনী বর্তমানে রাশিয়ার দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা ও পুনরুদ্ধারের জন্য আগামী সপ্তাহগুলোতে একটি নতুন আক্রমণ শুরু করবে বলে আশা করা হচ্ছে। জার্মান লেপার্ড ট্যাঙ্ক সহ দীর্ঘ প্রতিশ্রুতি পশ্চিমা সরবরাহ দেশে আসার পরে অপারেশন শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইয়েমেন যুদ্ধের স্থায়ী অবসানের আহ্বান জানালেন জাতিসংঘ প্রতিনিধি। ইয়েমেনের যুদ্ধের স্থায়ী অবসানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের প্রতিনিধি হ্যান্স গ্রুডবার্গ ওই আহ্বান জানিয়ে বলেছেন ইয়েমেন একটি সংকটময় সময় অতিক্রম করছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের আগ্রাসনের ৮ম বছর শেষ হয়েছে। গত ২৬শে মার্চ ৯ম বছরে প্রবেশ করেছে ইয়েমেন যুদ্ধ। ২রা এপ্রিল থেকে ইয়েমেনে ২ মাসে যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছিল এবং দুবার নবায়ন করা হয়েছিল, কিন্তু ২০২২ সালের অক্টোবরে পক্ষগুলো যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়নি, কারণ সৌদিরা তাদের প্রতিশ্রুতি পূরণ করতে অস্বীকার করেছিল। আর নাসরা ওয়েবসাইট আজ সোমবার জানিয়েছে গুলুডবার্গ এক বিবৃতিতে ঘোষণা করেছেন যদিও এখনো অনেক ঝুঁকি রয়েছে, তবু যুদ্ধবিরতির অর্জনগুলো রক্ষা করা উচিত। সেই সঙ্গে জাতীয় পর্যায়ে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং ইয়েমেনিদের দাবি পূরণের স্বার্থে একটি স্থিতিশীল রাজনৈতিক সমাধান খুঁজে বের করা দরকার। এই লক্ষ্য অর্জনে গ্লুডবার্গ ইয়েমেনে বিবদমান পক্ষগুলোকে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য দায়িত্বশীল ও কার্যকর সংলাপে বসার আহ্বান জানিয়েছে। মৃত্যুদণ্ডের আইন বাতিলের পথে মালয়েশিয়া। মৃত্যুদণ্ডের বিধান বাতিলে আইন সংস্কারে মালয়েশিয়ার সংসদে নিম্নকক্ষ ভোট দিয়েছে। বিলটি এখন দেশটির সংসদের উচ্চ কক্ষে যাবে, এরপর রাজা স্বাক্ষর করলে এ আইনে পরিণত হবে। সোমবার মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষে গৃহীত আইন অনুসারে মৃত্যুদণ্ডের বিপরীতে বেত্রাঘাত এবং ৩০ থেকে ৪০ বছরের সাজার বিধান থাকছে। এর আগে স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত কারাদণ্ড হওয়ার বিধান ছিল। ২০১৮ সাল থেকে মালয়েশিয়ার মৃত্যুদণ্ডের বিধান স্থগিত ছিল।